চিত্রা তখনও অবাক। ওই চিত্রার অবাক ভাবটাকে তেমন পাত্তা না দিয়ে আশেপাশে দেখতে লাগলো। দেখতে দেখতে হুট করে বলল, একটা সিক্রেট শুনবি চিত্রা? চিত্রা তখন তার ব্যাগের ভেতর থেকে পানির বোতলটা বের করেছে। ওহির কথায় ভ্রু কুঁচকে বলল, কি সিক্রেট আপা? ওহি বিভস কণ্ঠে বলল, তোর ফুল গাছের টবগুলো আমি ভেঙেছি। চিত্রার মুখে রাজ্যের বিস্ময়। ওহি আপা তার ফুলের টব ভেঙেছে? সে যেন বিশ্বাসই করতে পারছে না। ওহি আপা হলো গিয়ে নরম মানুষ। তারা তার দ্বারা এই শক্ত কাজ সম্ভব? ওহি দৃষ্টি তখনও পার্কের আশপাশ বুলাতে ব্যস্ত। চিত্রার বিস্ময়মাখা মুখ মানে সে একবারও ফিরে তাকায়নি। চোখের সাথে চোখ মিললেই যেন সে কত কথা বলতে পারবে না। তাই তো আজ চোখে চোখ মেলানো বারণ। এতদিনের জমানো কথার প্রজাপতিদের আজ উড়িয়ে দিতে হবে। কথা জমিয়ে রাখলে মনের উপর অত্যাচার চালানো হয়, অথচ ওহি নিজের মনের উপর সে অত্যাচার করে যাচ্ছে দিনের পর দিন। আজ না হয় অত্যাচারের সমাপ্তি ঘটুক। ছোট্ট একটা শ্বাস ফেলল ওহি। ধীর কণ্ঠে বলল, ভাবিস না তোর উপর হিংসা থেকে করেছি সেসব। তোর উপর হিংসে করার কিছু নেই, বরং মায়া করার মতন বহু কিছু আছে। তবে আমার মায়া কম। কাকপক্ষীতে ছিঁড়ে খেয়েছে মায়া। ওহে আবার কথার আগামাথা কিছুই বোঝেনি চিত্রা, কেবল ফ্যালফ্যাল নয়নে চাইল। কথা বলার শক্তিও যেন সে হারিয়েছে। ওহি আপা কি বলছে? ওহি আপা কি জানে? আপা, তুমি ঠিক আছো? চিত্রার প্রশ্নে আকাশ ছোঁয়া বিস্ময়। ওহে কিঞ্চিত হাসল, মাথা নাড়িয়ে বলল, আছি ঠিক। তোকে আজ কিছু কথা বলবো চিত্রা। অনেকগুলো বছরের কথা কাউকে বলা হয়নি। এই লজ্জা, এই আঁধারিয়া জীবনের গল্প কাউকে জানানো হয়নি। আজ তুই শুনিস সে গল্প। ওহি আবার মৃত্যুর গল্প শুনিনিস খুব যতনে। কেউ তো আর জানল না এই ওহির ছিন্ন বিচ্ছিন্ন মনের কথা। চিত্রা কেবল অপলক তাকিয়ে রইল ওহির দিকে। আপাকে আজ ঠিক চেনা যাচ্ছে না। কেমন অপরিচিত একটা আদল ভেসে উঠছে। এটা কি সত্যি ওহি আপা? আরে, সওদাগর বাড়ির নক্ষত্রমালা যে, তা তোমরা এখানে? পুরুষালী কণ্ঠে দুই বোনের কথার খেই হারালো। দুজনেই তাকালো তাদের ডান দিকে দাঁড়িয়ে থাকা পুরুষটার দিকে। এলোমেলো চুল, টি শার্টে থাকা শরীর, কাঁধে ব্যাগ আর ক্লান্ত মুখশ্রীর পাহাড়ের দিকে। চিত্রা এবং ওহি দুজনেই অবাক হলো বাহার ভাইকে দেখে। এ সময় এখানে বাহার ভাইকে আশা করেনি তারা। বসা থেকে দুজনেই উঠে দাঁড়ালো। ওহি অবাক কণ্ঠে বলল, বাহার ভাই আপনি? হ্যাঁ আমি। তা তোমরা দুজন এখানে কি করছো? তোমাদের তো এই সময় এসব জায়গায় তেমন দেখা যায় না। আসলে চিত্রা ফুচকা পছন্দ করে তো, তাই এসেছিলাম ফুচকা খাওয়াতে। ওহির উত্তর শুনে চিত্রা গোল গোল চোখে তাকালো ওহির দিকে। ওহি আপা বানিয়ে বানিয়ে কথা বলতে জানে, এটাও চিত্রার জানা ছিল না। আজ একের পর এক চমক দিচ্ছে ওহি আপা। বাহার এগিয়ে এসে ধপ করে বেঞ্চটাতে বসে পড়ল। আর মোড়া ভেঙে বলল, তা বেশ তো, ভালো তো। তোমাদের মধ্যে এত মহব্বত তো ঠিক দেখা যায় না, একেবারে ধূমকেতুর মতন। কথা শেষ করে হাহা করে উদ্ভবভাবে হেসে দিল বাহার ভাই। বাহার ভাইয়ের অদ্ভুত হাসির তালে তাল মেলালো ওহিও। অথচ এমন একটা বিদঘুটে ঠাট্টা অন্য কেউ করলে ওহিয়াপা তাকে এখানে উচিত জবাব দিয়ে দিত। চিত্রে কেবল দেখে গেল ওহিয়াপা আর বাহার ভাইয়ের কাণ্ড। তন্মধ্যেই ফুচকার প্লেট হাজির হলো। ওহি নিজের ব্যাগ থেকে টাকা বের করে দোকানদারকে দিয়ে এসে বাহারের সামনে দাঁড়ালো। বেশ ব্যস্ত কণ্ঠে বলল, আপনি কি এখন বাড়ি যাবেন বাহার ভাই? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তাহলে চিত্রাকেও সাথে নিয়ে যাবেন প্লিজ। আসলে আমার একটা দরকারি কাজ আছে তো, এখনই যেতে হবে।
ওহির অনুরোধে বাহার ভাই একবার চিত্রার দিকে তাকালো। চিত্রা এতক্ষণ তার দিকে তাকিয়েছিল বিধায় দুজনেরই চোখে চোখ পড়ল। বাহারের সাথে বাহার সাথে সাথেই চোখ ঘুরিয়ে নিলেন। এতে ছোট হয়ে গেল চিত্রার মন, কারণ সে জানে বাহার ভাই কখনোই রাজি হবে না। কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে বাহার বলল, কোলে করে নিব নাকি কাঁধে করে? বাহারের উদ্ভট কথার ভঙ্গিতে আবার হেসে ফেলল ওহি। মুখ চেপে বলল, আপাতত রিক্সা করে নিলেই হবে। চিত্রা মুখ ফুলালো আর চোখে ওহির দিকে তাকিয়ে বলল, আপা, তোমার না এখন বাড়ি যাওয়ার কথা? তাহলে এখন আবার কোথায় যাবে তুমি? ওহি চিত্রার কাছে গেল, চিত্রার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে প্রায় ফিস ফিস করে বলল, দরকারি কাজ আছে, যাব। টাকাটা রাখ, রিক্সা ভাড়া দিয়ে দিস। বাহার ভাইয়ের কাছে মনে হয় টাকা নেই। চিত্রা কেবল আহাম্মকের মতন মাথা দুলালো। ওহি ততক্ষণে ঝড়ের গতিতে তাদের সামনে থেকে চলে গেছে, যেন তার কাজটা কত জরুরি, এখন না গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কোলাহলপূর্ণ রাস্তায় একদম একা হেঁটে যাচ্ছে ওহি। তার কোনো গন্তব্য নেই, না আছে নির্দিষ্ট কাজ। কেবল বাহার আর চিত্রকে একটু একা ছাড়ার জন্যই এই মিছে অজুহাত। আর কেউ জানুক আর না জানুক, সে তো জানে বাহার ভাইয়ের গিটারের করুণ সুরের কথা, মাঝরাত্রে বাহার ভাইয়ের দীর্ঘশ্বাসের কথা। সেখানে যদি চিত্রা এসব দূর করার চাবিকাঠি হয়, তাহলে তার মন্দ হয় না। সবাইকে কি আর এক জনমে পাওয়া হয়? বাহার ভাই না হয় ওহির এক জীবনের অপ্রাপ্তি হয়ে রইল। এই যে মিস, শুনছেন? শুনেন প্লিজ, সিঙ্গেল আছেন কি? ওহির ধ্যান ভাঙল, মনে হলো তাকে উদ্দেশ্য করে যেন কেউ গানটা গাইছে। পথচারীর কয়েকজন আর চোখে চাইল। ওহি ঘুরে পিছনে তাকাতেই খুব স্বল্প পরিচিত মুখটা ভেসে উঠল। ওহি অবাক কণ্ঠে বলল, আপনি গানটা কি আপনি গাইলেন? সুন্দর দেখতে সুঠামদেহী পুরুষটা মুচকি হাসল, মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ মিস, আমিই গাইছিলাম। ওহির চোখে মুখে বিস্ময় ছড়িয়ে পড়ল। বিস্মিত কণ্ঠে বলল, আপনি কি আমায় চিনতে পারেননি? ভদ্রলোক এগিয়ে এলো, মিষ্টি হাসি দিয়ে বলল, চিনব না কেন? গত পরশুই তো দেখলাম আপনাকে, কালো জামা পরনে, গোল গোল চশমায়, মিষ্টি দেখতে মেয়েটা। লোকটার কথার ধাঁচ পছন্দ হলো না ওহির। এমন একটা ছেলের জন্য কিনা চাচা চিত্রার বিয়ে ঠিক করেছে। ছেলেটা কেমন গায়ে পড়া গোছের। ওহির চোখ মুখ কুচকানোর ভঙ্গিমা দেখে নওশাদ হয়তো কিছু আন্দাজ করল, তাই তো বেশ ঠাট্টার স্বরে বলল, আপনি কি আমায় চরম অভদ্র ভাবছেন মিস্ট? ওহি নিজেকে সংযত রাখার চেষ্টা করে বেশ ভদ্রভাবে বলল, দেখুন মিস্টার, আপনার সাথে আমাদের পরিবারের একটা সুন্দর সম্পর্কের কথা হচ্ছে, তাই আপনার কাছ থেকে এমন আচরণ আশা করছি না। সুন্দর সম্পর্কে ঠাট্টা করা কি নিষিদ্ধ? চলুন হাঁটতে হাঁটতে কথা বলা যাক। নশার ছেলেটাকে অভদ্র কখনোই মনে হয় না, বেশ ভদ্রই মনে হয়। তবুও আর তার অহেতুক ঠাট্টাটা ওহির পছন্দ হয়নি। কিন্তু ভদ্রতার খাতিরে সে পা মেলালো। ওহিকে হাঁটতে দেখে মিষ্টি হাসল নওশাদ। ক্ষীণস্বরে বলল, আপনাকে নিয়ে হাঁটা হবে মোর শত আলোকবর্ষ পথ। রিকশার হুট হুড উঠানো, গতি মাধ্যম চলছে অনবরত। পাশাপাশি বসে আছে চিত্রা আর বাহার ভাই, চুপচাপ স্তব্ধ। অন্য সময় হলে চিত্রাই কত কথার ঝুড়ি নিয়ে বসতো, কিন্তু আজ তার মনে ভীষণ শোক। কথা বলা যাবে না, আর এ পাষণ্ড পুরুষের সাথে তো আরও আগে কথা বলার চাপ, কথা বলবে না সে। রাস্তার দুই সারিতে কৃষ্ণচূড়া গাছের মেলা, কি সুন্দর লাল টুকটুকি ফুল হাসছে অনবরত। রিক্সার ক্রিং ক্রিং শব্দ,
নীরবত নীরবতা ভাঙল পাহাড়। বরাবরের মতো গা ছাড়াভাবে বলল, তার অঙ্গনা, মিষ্টি তো খাওয়ালে না। চিত্রা অসহায় দৃষ্টিতে তাকালো। লোকটা তাকে খুঁচিয়ে কি মজা পায়? হৃদয়ের জ্বালা বাড়িয়ে কি তৃপ্তি মিলে লোকটার? ছোট্ট একটা শ্বাস ফেলে সে। বুকের ভেতরে ভারী ভারী হয়ে ওঠে কষ্টরা। লোকটার সাথে কথাই বলবে না সে। অভিমান জমিয়ে রেখে লাভ কি? আমরা বাঁচবই বা কতদিন? বাহার ভাইয়ের গম্ভীর স্বর কাঁপন ধরালো চিত্রার চিত্তে। হুট করে তাকাতেই দুজনের চোখে চোখ পড়ল। সময়টা প্রয়োজনের তুলনায় বেশি মধুর হলো। নিঃশ্বাসের গতি বেড়ে গেল অপ্রত্যাশিতভাবে। লজ্জারা খেলা করল সর্বাঙ্গে। চিত্রা চোখ সরিয়ে নিল। বাহিরের দিকে দৃষ্টি নিবদ্ধ করতে করতে বলল, অভিমান অভিযোগ নেই আমার। না থাকাটাই স্বাভাবিক। পর মানুষের প্রতি অভিমান রাখতে নেই রঙ্গনা। বাহারের কণ্ঠে তুমুল গম্ভীরতা। কথার এমন তীক্ষ্ণতায় অভিমান করল অষ্টাদশীর হৃদয়। ঠোঁট ফুলিয়ে টলমল করে উঠল চক্ষুদয়। বাহার ছোট্ট ধমক দিয়ে এলো, গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, কথায় কথায় কান্না করার স্বভাব বদলাও। কান্নাকে সস্তা বানিও না। নিজের সবটা সত্তাকে সবচেয়ে মূল্যবান রাখার চেষ্টা করবে, হোক কান্না কিংবা হাসি। আমি আপনার সাথে রাগ করেছি বাহার ভাই। তো রাগ করেই থাকো, আমি কি তোমার রাগ ভাঙাতে এসেছি? বাহারের গা ছাড়া ভাবে চিত্রা গাল ফুলিয়ে বসে রইল। বাহার ভাই পকেট থেকে সিগারেট বের করে জ্বালাতে জ্বালাতে বলল, তোমায় জ্বালাতে এত সুখ লাগে কেন? কোন দিন যেন যেচে জ্বলতে এসে ছাই হয়ে যাও। আপনি জ্বালালেই ছাই হতেও রাজি। শুনো রঙ্গনা, অনুভূতির এমন প্রকাশ্যে বর্ণনা আমার পছন্দ না। অনুভূতি গোপনে রাখতে হয়, তবেই না মূল্যবান হবে। বাহারের কথায় অপমানিত হলো চিত্রা, সাথে তাজ্জবও বনে গেল। ততক্ষণে রিকশা এসে থেমেছে বাড়ির সামনে। চিত্রা ভাড়া মিটিয়ে দিতে দিতে বলল, আর অনুভূতি মিলে ধরবো না বাহার ভাই। সবাই তো সবটার মূল্য দিতে জানে না। আমি ভুলেই গিয়েছিলাম। চিত্রার তীক্ষ্ণ কথাতেও হেলদোল হলো না পাহাড়ের। সে বরং বেশ কাজ ছাড়াভাবেই বলল, এই যে মেয়ে রঙ্গনা, তোমার মুখে অভিমান মানায়, অভিযোগ না। চিত্রা ততক্ষণে বাহিরের ভেতরে চলে গেছে। বাহার ছোট একটা শ্বাস ফেলে দীর্ঘশ্বাসের হাহাকার ভেসে গেল তার মুখে। আজ টিউশনটাও চলে গেছে। এমন মানুষের প্রেমে মত্ত হওয়া মানায়, যার বাঁচা মরারই ঠিক নেই। আফসোসগুলো সে হাওয়ায় মিলিয়ে গান ধরল, জীবন দিলা কাঞ্চা বাসে খাঁচারি মতো, যত্ন নেওয়ার আগে তাহা ভাঙে অবিরত, দয়াল ভাঙে অবিরত। আজ সারাদিন দেখা মেলেনি মুনিয়া বেগমের। প্রথমে সবাই ভেবেছিল রাগ করে হয়তো দৌড় দিয়েছেন, কিন্তু যখন দরজার সামনে পর্দা সরালো তখন দেখা গেল দরজা বাহিরে থেকে আটকানো। দরজা খুলে ভেতরে যেতেই শূন্য রুমখানি জানিয়ে দিল মুনিয়া বেগম নেই। বিছানার কিনারায় সাদা চিরকুট তোলোর মতন মেঘগুচ্ছ বিচরণ করছে আকাশে। মিঠি বাতাস, কোমল লাল বর্ণ আকাশ। প্রকৃতিটা কবির ভাষায় কবিতার যোগ্য। প্রেমিকার প্রেম জাগরণের মতন, বিষাদে আচ্ছাদিত মানুষের মনে উৎফুল্লতা আনার মতন। ছাদে মন খারাপের আবিষ্ট চিত্রা দাঁড়িয়ে আছে। সময়টা ঠিক দিনের তৃতীয় ধাপ অপরাহ্ন। মুনিয়া বেগম বাড়ি ছেড়েছেন আজ 2 দিন হতে চলল। গতকাল থেকে এই অবধি তার কোনো খোঁজ নেই। চিঠিতে সে চরম অভিযোগের স্বরে লিখে গেছে তার চলে যাওয়ার কথা। চিত্রায় যে সে অভিযোগের কারণ তা লিখতেও বাদ রাখেননি সে। তবে চিত্রা তার বাম হাতে গুজে রাখা মায়ের চিরকুটটা নিজের অক্ষিদ্বয়ের সামনে মেলে ধরল।
যেখানে কি সুন্দর করে গোটা গোটা অক্ষরে লেখা, প্রিয় চিত্রাঙ্গনা, চিঠির শুরুতে আমার এক আকাশ ভালোবাসা নিও। তোমায় আমি কতটা ভালোবাসি তা নিশ্চয়ই তোমাকে বিশ্লেষণ করতে হবে না, তাই না? তোমার প্রতি আমার এই এক অগাধ মায়া আছে। কেন জানো? তোমায় যেদিন দুহাতের মাঝে পেয়ে চোখ ভরে দেখলাম, সেদিন মনে হলো আমার মাকে দেখছি। সেই 2 দিনের শিশুটা কি মায়া লাগলো আমার কে জানে। এরপর থেকে আমি আমার মা হারানোর শোক ভুলে গেলাম। তোমার পুরো না তোফা পুরো নাম তোফা চিত্রাঙ্গনা। তোমার নামের আগে পরে কোনো পরিচয় নেই কেন বলো তো? কারণ আমি তোমায় এমন বানাতে চেয়েছিলাম যেন তুমি তোমার পরিচয় হও। শখ করে রেখেছিলাম তোফা, মানে উপহার। সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার তুমি আমার। অথচ আজ তুমি আমার সব ভালোবাসা ভুলে বাবার মোহে পড়ে ভুল সিদ্ধান্তে ডুব দিয়েছ। আমি তোমার এমন ক্ষতি দেখতে পারবো না। আমি এও জানি তোমার বাবা হয়তো খুব বাজেভাবে পিষে ফেলেছে তোমার মন, গোপন কোনো কথার আস্তরণে। তাই তোমার ওই সিদ্ধান্ত। কিন্তু মা, তুমি পিষে যাওয়াটা দেখলে আর আমায় দেখলে না, তা যে মানতে পারবো না। তুমি না হয় তোমার বাবার কথায় জলাঞ্জলি দাও তোমার জীবন, আমি তা দেখতে পারবো না। ভালো থেকো। এটি তোমার তথাকথিত মা। চিঠির শেষে সম্বন্ধটাই যেন চিত্রাকে রক্তাক্ত করতে যথেষ্ট। মা কতটা কষ্ট পেলে নিজেকে এভাবে সম্বোধন করেছে, কিন্তু সেও বা কী করবে। বাবা সেদিন রাতে তাকে তার জীবনের এমন ভয়াবহতার কথা জানিয়েছে যা সে মানতে পারেনি। এমন একটা অপ্রত্যাশিত অতীত সে ভাবতে পারেনি। ঘৃণায় ভরে গিয়েছিল তার দেহ। পৃথিবীর সব যন্ত্রণা নিয়ে বাঁচা যায়, কিন্তু নিজেকে ঘৃণা করে আদৌ বাঁচা যায়? অথচ বিধির বিধান আত্মহত্যা মহাপাপ। যেখানে জীবনটাই পাপের ফসল, সেখানে মহাপাপটাও কেমন হাস্যকর। অসুররা গোপনে ঝরে গেল মুক্তোর মতন। আজ তাদের কেমন বিবর্ণতা। আরে, আমাদের চিতাবাঘ করে কি একা এখানে? পেছন থেকে কারো কণ্ঠ ভেসে আসতেই চিত্রার চোখের অশ্রু মুছে ফেলল। দুর্বলতা আড়ালেই রাখতে হবে, জেনে গেলেই তো জ্বালিয়ে দিবে মানুষ। চাঁদনিও ততক্ষণে তার ভারী পেট নিয়ে ওহির সাহায্যে চিত্রার কাছে এসে দাঁড়ালো। ওহি আপাকে কত সুন্দর লাগে আজকাল। মাতৃত্বের সৌন্দর্যটা পৃথিবীর সব সুন্দরকে হার মানায়। কি কি সুন্দর! চাঁদনির মিষ্টি হাসির পরিবর্তে চিত্রাও হাসল, কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল, চাঁদ আপা গো, তোমায় এত সুন্দর লাগে কেন? চাঁদনি গাল টেনে দিল চিত্রার, মিষ্টি হেসে বলল, সত্যিই সুন্দর লাগে নাকি রে? কই, তোর দুলাভাই আদর টাদর করে না যে? না এখন মুটিয়ে গিয়েছি কি না? চাঁদনি আবার কথার ধরনে ফিক করে হেসে উঠল চিত্রা। হাসতে হাসতে বলল, ছি আপা, শরম পাচ্ছ না তুমি? শরম কেন পাবো রে? সত্যি কথা বলতে কিসের শরম? শুনেছি দিনে 14 বার সত্যি কথা বলতে হয়। আমি তো বার আমি তো মাত্র একবার বললাম, তাও তোরা সহ্য করতে পারছিস না? চিত্রার ওহি সশব্দে আবার হেসে উঠল। চিত্রা আর ওহি সশব্দে হেসে উঠল। চাঁদনি আপা যে চিত্রাকে হাসানোর জন্যই এসব বলেছে তার বুঝতে বাকি নেই কারো। তাল মিলিয়ে না হয় হাসা যাক। এই মানুষগুলো তো ভালোবেসেছে অনেক। হাসতে হাসতে কখন যেন আনমনেই চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রুকণারা। আনমনেই তা না চাইতেও শব্দ করে কেঁদে উঠল চিত্রা। সে যে ব্যথা লুকানোর মতন অত কঠিন আজও হতে পারেনি। আজও তার হৃদয়কে কংক্রিট ছুঁয়ে দিতে পারেনি। চাঁদনি এবং ওহি দীর্ঘশ্বাস ফেলল। ওহি এই প্রথম চিত্রাকে জড়িয়ে ধরল, আদুরে স্বরে বলল, কাঁদিস না চিত্রা, চাচি ফিরে আসবে। আদুরে আলাপে কান্নারা আহ্লাদ
পেয়ে বসলো। গা ছিটকে বেরিয়ে এলো তারা। কিছু সময় কিছু কিছু সময় আমাদের অনুভূতিরা বড্ড অবাধ্য হয়। দেখতে দেখতে ভ্যাটিকান সিটিতে আজ কতদিনের বসবাস অবনী বেগমের। চেরিরও এখন বেশ চেরিও এখন বেশ সুস্থ। এত দ্রুত তার সুস্থতা কল্পনার বাইরে ছিল। মেয়েটাও হয়তো বুঝেছে তার মায়ের এদেশে ভীষণ কষ্ট হচ্ছে। একাকিত্বের হাহাকার তার মাকেও কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। মেয়ের মাথায় অনবরত হাত বুলিয়ে যাচ্ছে অবনী বেগম। আর কয়েকদিন পরই দেশের মাটিতে হয়তো ফিরে যেতে পারবে তারা। হয়তো দুঃখ ভুলে আবার বাঁচতে পারবে সে। হয়তো আবারও হাসি খুশি একটা জীবন পাবে তারা। জীবনে অবনী বেগমের চাওয়ার আর কি ছিল? একটু সুখ, একটু ভালো থাকতে চাওয়ার ইচ্ছে ছাড়া। কিন্তু হঠাৎ জীবনটা দুর্বিষহ হয়ে যায় সেই পরিচিত পুরুষের আগমনে। এরপর কত শত দিন গেল। অবনী বেগম কেবল বেঁচে থাকার জন্যই বেঁচে ছিলেন। ওহি তখন হলো তখন তার ওহি যখন হলো তখন তার বয়স 18-19 হবে। সে মানতে পারেনি ওহিকে। প্রথম প্রথম সবার অমতে মেয়েটাকে হোস্টেলে রাখে, কিন্তু যখন মা হওয়ার মর্ম বুঝল, ততদিনে মেয়েটা তার থেকে অনেক দূরে সরে গেছে। কাছাকাছি এনেও সে দূরত্ব মেটাতে পারেনি সে। অবনীর ভাবনার মাঝে কেবিনের দরজাটা খুলে প্রবেশ করলো আমজাদ। পরনে তার বেশ ফরমাল পোশাক। প্রতিদিন সে মেয়েকে এসে দেখে যায়। স্ত্রীর সাথে খুব কমই কথা হয় তার। না পারতে বলে আর কি। আমজাদকে দেখেও তেমন একটা হেলদোল দেখালো না অবনী। আগের জায়গায় বসে রইল নীরব হয়ে। আমজাদ কেবিনে প্রবেশ করেই শার্টের বোতাম দুটো খুলে দিল। সরাসরি অফিস থেকে এসেছে বোধহয়। ফোনটা চেরির বেডে রেখে সে কেবিনের লাগোয়া ওয়াশরুমে গেল, বোধহয় হাত মুখ ধোয়ার জন্য। আমজাদের বয়স 45-এর এপার ওপার হবে। এখনও দেখতে বেশ সুন্দর লাগে। যখন তাদের বিয়ে হয় তখন তখনও আমজাদ এতটা বোধহয় সুপুরুষ ছিল না। কেমন বোকা বোকা। ছাদে কি আর মানুষ বউ পাগল বলতো? অথচ আজ সে আমজাদ গম্ভীর শীতল। হঠাৎ নিঃশব্দ এই কেবিনটাকে শব্দে ভরিয়ে দিতে উচ্চ শব্দে বেজে উঠল আমজাদ সওদাগরের ফোন। অবনী বেগম তাকাবেন না করেও কৌতূহল নিয়ে তাকালো ফোনের স্ক্রিনে, যেখানে জল করছে সেই মধ্যরাতের হৃদয় ঝলসে দেওয়া নামটা, জেসি। অবনী বেগম সাথে সাথে শ্বাসটা বন্ধ করে নিলেন। এই বয়সে এসে সঙ্গী হারানোর তীব্র ব্যথা সে নিতে চায় না। অথচ সে যতই দূরে যাচ্ছে সেসবের থেকে, ততই যেন তাকে এসব চাপটে ধরছে। বারবার একই যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর তা ব্যাখ্যা করার মতো না। ফোনটা বাজতে বাজতে কেটে যেতেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আমজাদ। অবনীর ঘামে চুপচুপে হওয়া মুখমণ্ডলে দৃষ্টি নিবদ্ধ হলো তার। অবনীর দিক কাছে এসে সে অবাক কণ্ঠে প্রশ্ন করল, এমন শীতল রুমেও ঘামছো কেন অবু? তোমার কি শরীর খারাপ করেছে? অবনী বেগম নিজেকে যথেষ্ট সংযত করার চেষ্টা চালালেন। অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণে আনতে সক্ষমও হলো সে। শাড়ির আঁচল দিয়ে মুছে নিলেন নিজের মুখমণ্ডলটা। অতঃপর বেশ ধীর কণ্ঠে বলল, ঠিক আছে আমি। কথাটা যেন বিশ্বাস করতে পারল না আমজাদ সওদাগর। স্ত্রীর পাশে এসে কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষাও করল সে। তাপমাত্রা স্বাভাবিক দেখে কপাল কুঁচকালেন। স্বাভাবিক কণ্ঠে বললেন, জ্বরও তো ওঠেনি, তবে এমন অসুস্থ লাগছে কেন তোমাকে? আজও আমার অসুস্থতা তোমায় ছুঁতে পারে আমজাদ? অবনীর 40তম বয়সের কণ্ঠে পঞ্চদশীর ছোঁয়া। কি প্রগাঢ় অভিমানের ছাপ। আমজাদ কি বুঝতে পারল না সে অভিমান?
তন্মধ্যেই আবারও সশব্দে বেজে উঠল আমজাদের ফোন। ফোনের স্ক্রিনে তাকিয়ে সে খুব ধীরে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। অবনী বেগম শ্বাস ফেললেন, তাচ্ছিল্য করে বললেন, কিছু মানুষের কখনো নিজস্ব ঠিকানা হয় না, ভবঘুরে হয় সে মানুষ। আমিও তেমন কুলহীন। কোচিংয়ের নাম করে বেশ রাত হলো চিত্রার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মা ছাড়া বাড়িটাকে তার এক মুহূর্ত ভালো লাগে না, কেমন পানসে লাগে সব। পৃথিবীটা হুট করে কেমন তেতো তেতো ঠেকছে। মাই বুঝি পৃথিবীর মধু। কাঁধে ব্যাগ, ছোট চুলগুলো একপাশে বেনি গাঁথা, শরীরে বেশ সাদামাটা জামা, ছাই রঙা, এধার ওধার কেবল উদ্দেশ্যবিহীন ঘুরে বেড়ানো। আরে রঙ্গনা রাস্তায় কি করে? চিত্রা থামল। একা রাস্তায় একাকিত্ব কাটানোর মানুষ এলো। সে ধীরগতিতে পাশ ফিরে চাইতেই বাহারের হাস্যোজ্জ্বল মুখটা দৃষ্টিগোচর হলো। বাহার ভাই সচরাচর হাসেন না, অথচ আজকে সুন্দর হাসির ঝিলিক মুখ জুড়ে। চিত্রা থামল, ধীর কণ্ঠে বলল, আপনি এ রাস্তায় যে বাহার ভাই? বাহার চিত্রার পাশাপাশি দাঁড়িয়ে হাসি মুখে বলল, হ্যাঁ, কাজে এসেছিলাম। তা তুমি এখানে কেন? এমনি কোচিং করতে এসেছিলাম। তোমার কোচিংয়ের রাস্তা এটা তো না, ঘুরছিলে একা একা? বাহারের দৃষ্টি তখনও চিত্রার মুখমণ্ডল জুড়ে, চোখে অবাধ প্রশ্নদের ছড়াছড়ি। চিত্রা ধীর কণ্ঠে বলল, ভালো লাগছিল না বাহার ভাই। আম্মু যে কোথায় গেল। চিন্তা করো না, ফিরে আসবেন। তোমার মিছে জেদের জন্য উনি বোধহয় অনেক কষ্ট পেয়েছে। অহেতুক কাজটা না করলেও পারতে। চিত্রার খুব গোপনে দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে এলো। কোমল কণ্ঠে বলল, আমি কি করতে চেয়েছিলাম নিজের সর্বনাশ? বাবার আকুতি, আমার অতীত নিয়ে তা ছিল, আমি মেনে নিতে পারিনি বাহার ভাই। বাহার দাঁড়ালো, চিত্রার মুখে তাকালো। কিছু একটা ভেবে সে ফুটপাতের কিনারায় এসে বসলো। হলুদ আলোয় রাস্তাটা কেমন মোহনীয় লাগলো। চিত্রাও বাহারের পাশে এসে বসলো। বহুদিনের শখ তার, বাহার ভাইয়ের পাশে বসে রাস্তা দেখবে, রাতের রাস্তা দেখবে, সোডিয়ামের কৃত্রিম আলোয় নিজেদের সুখ দুঃখের গল্প করবে। তবে কি খুব দ্রুত এসে পড়ল সেদিনখানা। পাশের টং দোকান থেকে বাহার গরম গরম 2 কাপ চা নিয়ে এলো। চিত্রা দিকে চা গিয়ে নরম কণ্ঠে বলল, এবার বলো তো, হুট করে বিয়ের মতন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? কি হয়েছিল? চিত্রা চায়ের কাপটা হাতে নিল, চোখ জুড়ে নেমে এলো সেদিন রাতে ব- কথা, যেদিন নুরুল সওদাগরের এমন পরিবর্তনে অবাক হয়েছিল চিত্রা। বাবা হঠাৎ এত স্নেহ ঢেলে দিচ্ছে ভেবে চোখ মুখে টলমল করে উঠল তার। নুরুল সওদাগরের দৃষ্টি তখনও বাড়ির সামনের রাস্তায়। সে রাস্তায় মানুষজনের আনাগোনা দেখতে দেখতে হুট করে চিত্রাকে বলল, চা বানাতে পারো? চিত্রা তখনও কিংকর্তব্য বিমূঢ়। বাবার হুট করে বলা ওঠা প্রশ্নে এসে হতভম্ব। নুরুল সওদাগর মেয়েকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে আবার প্রশ্ন ছুড়ল, পারো চা বানাতে? চিত্রা চা বানাতে পারে না, কিন্তু তবুও বাবার প্রশ্নে ওপর নিচ মাথা নাড়ালো। ধীর কণ্ঠে বলল, হ্যাঁ আব্বু, পারি। তাহলে 2 কাপ চা নিয়ে এসো চটজলদি, আমি অপেক্ষা করছি। বাবার বলতে দেরি, অথচ চিত্রা ছুটে যেতে দেরি নেই। চা বানাতে পারা চিত্রা চা না বানাতে পারা চিত্রাও সেদিন হাত পুড়িয়ে চা বানালো। আধ ঘন্টার মাঝে এসে চা নিয়ে ঘরে পৌঁছালো। তখনও বাবা আগের মতন ঠাঁই বসে আছেন। চিত্রা এগিয়ে দিলেন, নুরুল সওদাগর বেশ হাসি মুখে চা নিয়ে নিলেন। চিত্রাকেও অপর চায়ের কাপটা মুখে দেওয়ার ইশারা করলেন। পোড়া হাত নিয়ে চিত্রা চায়ের কাপ মুখে তুলল। নুরুল সওদাগর চায়ের কাপে চুমুক দিয়ে
তৃপ্তির দৃষ্টি ফেলেন, চমৎকার এক হাসি দিয়ে বলেন, বাহ, চা তো বেশ ভালো বানাতে পারো। চিত্রা কেবল অস্বস্তি নিয়ে ক্ষীণ হাসি দিল। নুরুল সওদাগর চায়ের কাপটা পিরিচের উপর রেখেই দীর্ঘশ্বাস ফেললেন। কেমন বিবশ কণ্ঠে বললেন, তোমায় আজ কিছু কথা বলি। চিত্রা, তোমার তো উচিত নিজের জন্ম পরিচয় জানা, তাই না? চিত্রা বাবার কথায় অবাক হলো। হৃৎপিণ্ড প্রয়োজনের তুলনায় দ্রুত লাফাচ্ছে যেন। বাবা কি তার জীবনের চির সত্যি কথাটা আজ বলবে? নুরুল সওদাগর তন্মধ্যেই বলা শুরু করলেন, তোমায় আমার অপছন্দ করার সবচেয়ে বড় কারণ কি জানো? তুমি আমার মেয়ে না। বাবার মুখে এমন একটা কথা শুনে ঘুরে উঠেছিল চিত্রার পৃথিবী। বিস্ফোরিত নয়নে সে বাবার দিকে তাকায়। নুরুল সওদাগর সে দৃষ্টিকে পাত্তা না দিয়ে বললেন, হ্যাঁ, এটা সত্যি যে তুমি এই সওদাগর বাড়ির কেউ না। চিত্রা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল, অনড় তার দৃষ্টি। ভাষারা তখন স্তব্ধ। নুরুল সওদাগর তার দৃষ্টি সরিয়ে নিলেন চিত্রার উপর থেকে। তার রাস্তায় নিবদ্ধ করে বললেন, তুমি আমার মেয়ে না। এটা তোমাকে অপছন্দ করার বড় কারণ হলেও তার চেয়ে বড় কারণ হলো তুমি একজন নিষিদ্ধ পল্লীর মায়ের মেয়ে। চিত্রা ততক্ষণে হতভম্ব। পায়ের নিচের মাটিটাও যেন খুঁজে পেল না। কি শব্দ উচ্চারণ করলো বাবা! রাতটা যেন হুট করে প্রয়োজনের তুলনায় নিশ্চুপ হয়ে গিয়েছিল সেদিন। চিত্রা অপলক তাকিয়েছিল তার বাবার দিকে। সে ভেবেছে বাবা হয়তো মজা করছে। পর মুহূর্তেই বাবা হয়তো হো হো করে হেসে উঠে বলবে, কেমন ঢপ দিলুম বলো তো? কিন্তু তেমন কিছুই হলো না। বাবার মুখটা গম্ভীর থেকে আরো গম্ভীর হলো। গাম্ভীর্যের সেই আবরণ যেন ছেয়ে গেল প্রকৃতির মাঝেও। সোডিয়ামের মোহনীয় সেই হলুদ বর্ণ আলোটার মাঝেও। কেমন অবিশ্বাসের উজ্জ্বলতা! চিত্রা বাবার দিকে তাকিয়ে বেশ খানিকটা সময় নীরব থেকে অবিশ্বাস্যকর কণ্ঠে বলল, আব্বু, কি বলছেন এসব? নুরুল সওদাগর খুব গোপনে শ্বাস ফেললেন। সে আর কিছুক্ষণ চিত্রার দিকে তাকিয়ে থাকতে পারলেন না। বারান্দার বাহিরে দৃষ্টি নিবদ্ধ করে বেশ রুক্ষ কণ্ঠে বললেন, সত্যিই বলছি সব। তুমি তখন দুদিনের শিশু। নিষিদ্ধ পল্লীর মহিলাদের সন্তান জন্ম দেওয়া নিষেধ। কিন্তু যদি সেই সন্তান মেয়ে হয় তাহলে তারা ধুমধাম করে বরণ করে নেয় সেই সন্তানকে। কারণ ভবিষ্যতে তাদের ব্যবসার লাভজনক মূলধন সেটা। তোমাকে যে জন্ম দিয়েছে, তোমার জন্মদাত্রী, সে চায়নি তার মতন এমন দোঝক তোমার ভাগ্যে জুটুক। তুমি জন্ম নিবে বলে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। তখন তোমার তুহিন ভাইজান অসুস্থ, তাই আমরা সে হসপিটালে গিয়েছিলাম। তোমার জন্মদাত্রী হুট করেই তোমার মায়ের কোলে তোমাকে তুলে দিয়ে আকুতি মিনতি করে উঠল। তার জীবনের ভয়ঙ্কর বর্ণনাও দিল। তোমার মায়েরও শিশুদের প্রতি সহমর্মিতা বেশি ছিল। তাই নিয়ে এলো তোমায়। এবারের কোনো মানুষ জানে না তুমি কার মেয়ে। কেবল আমি আর তোমার মা জানি তোমার জন্ম পরিচয়। চিত্রার নয়নে ঘেঁষে ততক্ষণে ঝরে পড়েছে কত অশ্রুকণা। ঘৃণায় ভরে উঠেছে আঙিনা। এক মুহূর্তে মিছে হয়ে গেল তার এই জনম। কি নোংরা, কি বিচ্ছিরি অতীত! মনে হলো সে যেন কোনো নর্দমার কীট, সমাজের এক নোংরা মানুষ। আব্বু যে তাকে পছন্দ করতেন না, সেটাই তার প্রাপ্য। এত ভালোবাসা তো কভু তার প্রাপ্য ছিল না। নুরুল সওদাগর চায়ের কাপটা বারান্দার চওড়া গ্রিলটার উপর রাখল। পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে মুছে নিল তার মুখমণ্ডল। মুখ মোছার নাম করে কিছু অশ্রুকণাও বোধহয় মুছে নিলেন। কে জানে আঁধারের কোল ঘেঁষে যাওয়া গল্পের কথা।
পকেটের রুমাল পকেটে রেখে নুরুল সওদাগর গলা পরিষ্কার করে বললেন, তুমি তো জানলে তোমার অতীত, এখন একটা কথা রাখবে? চিত্রার কণ্ঠে তখনও কান্নার ছাপ, তবুও সে অস্পষ্ট স্বরে উচ্চারণ করল, জি আবু, বলেন। তুমি বিয়ে করে ফেলো চিত্রা, মনে করো না তোমায় অপছন্দ করি বলে সেটা বলেছি। তুমি আমার দায়িত্বে ছিলে, আমি তোমার ভালো একটা ভবিষ্যৎ করে দিতে চাই। আজ আছে, কাল নাও থাকতে পারি, তোমার দায়ভার তখন কে নিবে? এবারের সবাই হয়তো তোমায় ভালোবাসে, কিন্তু আমরা না থাকলে তারা হয়তো ফিরেও চাইবে না, কারণ তোমার সাথে তাদের রক্তের কোনো সম্পর্ক নেই। চিত্রার অবুঝ মন পরপর ধাক্কায় তখন নিস্তব্ধ। রাতের দীর্ঘশ্বাসগুলো তখন বুকের ভেতর জমে জমে পাহাড় সমান হয়ে গেছে। এই পাহাড়ে গভীর ওজন নিতে পারছে না চিত্রা। এ- কেমন দম বন্ধ হয়ে এসেছিল সেদিন। আবেগের বশে কিংবা নিজের প্রতি ঘৃণা থেকে সে রাজি হয়ে গেল বাবার প্রস্তাবে। হয়তো ঋণ শোধরানোর অপচেষ্টাটাও ছিল। সেদিনের কথা থামতেই বিরাট এক বিষাক্ত দীর্ঘশ্বাস ফেলল চিত্রা। সেদিন কাঁদলেও আজ কাঁদছে না চিত্রা। হুট করে কি সে পাথর হয়ে গেল? বাহার তখনও নির্জীব, চোখের দৃষ্টি রাজপথে। হাতের চায়ের কাপের গরম গরম চা এখন শরবত প্রায়। ভিতরের তরতাজা অনুভূতিও কেমন নিস্তেজ। বাহারের নীরবতা ভয় লাগলো চিত্রার মনে। বাহার ভাই বুঝি আজ চির বিচ্ছেদ ঘোষণা করবে? ঘৃণায় থুতু বুঝি তার উপর ছুঁড়ে মারবে বাহার ভাই? মারুক না হয়, সে সহ্য করে নিবে। ঘৃণাটা তো আর তার দোষে পাবে না, অদৃষ্টের পরিহাস। তবে আক্ষেপ কিসের, আফসোস কিসের? নিজের ভাগ্য যদি সে নিজে গড়ত, তাহলে কি আর থুতু ফেলতে পারত কেউ? না, অনিশ্চিত ভবিষ্যতে রচিত করত। তবুও যদি মানুষ তাকেই দোষী ভাবে, তবে মেনে না হয় নিবে সে দোষ। চিত্রার মনের ভুল ভাবনায় কার্তুজকে ভেঙে গুঁড়িয়ে দিল বাহার। হাতের চায়ের কাপটা পাশেই ছুঁড়ে ফেলে বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার কি সেসব শুনে নিজের ওপর ঘৃণা জন্মেছিল রঙ্গনা? এমন পরিস্থিতি বাহারের এই প্রশ্নটা চিত্রা আশা করেনি। জীবনে তো আশা ছাড়াই কত কিছু হয়। ছোট কণ্ঠে চিত্রা উত্তর দিল, করাটা স্বাভাবিক না বাহার ভাই? বাহার হাসল, চিত্রার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল। এই প্রথম বোধহয় বাহার চিত্রাকে ছুঁয়ে দিল, তাও স্নেহের হাতে, কোনো লোভ লালসা বিহীন। অতঃপর মিষ্টি করে বলল, অস্বাভাবিক সেটা। তুমি নিজেকে কেন ঘৃণা করবে রঙ্গনা? তোমার বরং বুক ফুলিয়ে একটা ভীষণ স্বচ্ছ শ্বাস নেওয়া উচিত। তোমার জন্মদাত্রী, সে কোথা থেকে আসছে কিংবা তার পরিচয় সব ভুলে যাও। মনে রেখো, সে কিন্তু মায়ের দায়িত্ব পালন করতে পিছপা হননি। এই যে সে তোমায় অন্য কারো কাছে দিয়েছিল, তোমার কি মনে হয়, তোমায় কি মনে হয় তার উপর কম ঝড় গেছে এর জন্য? তাকে কি না সহ্য করতে হয়েছে তোমার ধারণা নেই। একটা কথা শুনেছ, জন্ম হোক যথাতথা, কর্ম হলো আসল। তোমার সাফল্য যখন আকাশ ছুঁয়ে দেবে, তোমার জন্ম পরিচয় তখন মরীচিকা। চিত্রা কেবল মনোযোগ সহকারে শুনল এই ছন্ন ছাড়া লোকটার কথা। মানুষটা কতটা গুছানো কেউ বুঝবে তার বাহ্যিক আবরণ দেখে? চিত্রা লম্বা এক নিঃশ্বাস নিল, সুস্থ শুদ্ধতম হাসি দিয়ে বলল, চলুন বাহার ভাই, ফেরা যাক। বাহারও ঘাড় কাত করে উঠে দাঁড়ালো। একটা রিক্সা ডাক দিয়ে বসিয়ে দিল চিত্রাকে। বাহারকে উঠতে না দেখে অবাক হলো চিত্রা। কপাল কুঁচকে প্রশ্ন করল, আপনি যাবেন না? তুমি যাও, আমি হেঁটে আসব। বাহারের উত্তরে কুঁচকানো কপাল আরও কুঁচকালো। অবাক কণ্ঠে বলল, আমার সাথেই চলুন, হেঁটে আসার কি দরকার?
আজ আমি আপনাকে বাড়ি অবধি না হয় নিয়ে গেলাম, কোনো একদিন আপনি পুরো শহর ঘোরাবেন। চিত্রার কথায় বিশেষ হেলদোল দেখালো না বাহার। পকেটে হাত দুহাত গুঁজে কুকরানো চুলগুলো দুলিয়ে বলল, আমি হিমু নই রঙ্গনা, আর না তুমি রূপা। আমরা আমাদেরই মতন। আমি এক দরিদ্রতার কষাঘাতে পিষে যাওয়া মানব, আর তুমি বাস্তবতার বেড়াকলে ঝলসে যাওয়া নারী। আমাদের গন্তব্য এক হলেও পৌঁছানোর পদ্ধতি ভিন্ন। তবে ক্ষতি কি? শেষ অবধি যদি সন্ধি হয়, রাস্তা তবে ব্যাপার নয়। চিত্রার দিক থেকে নজর সরিয়ে বাহার একেবারে একেবারে হাঁটা ধরল সোজা। চিত্রা কতক্ষণ তাকিয়ে রইল সেই বাহারের দিকে। লোকটা যদি একটু পিছু ফিরে তাকায় সে আশায়, কিন্তু তার হলো কই। লোকটা তো আর তাকালো না। সব সময়ই চিত্রার আশা ভেঙে দিতে লোকটা প্রস্তুত। চিত্রার ছোট শ্বাস ফেলল। থাক, সবার গল্পের বিবরণ এক হলেই সমস্যা। থাক না। বাহার রঙ্গনার গল্প কিছুটা অন্যরকম। ক্ষতি তো আর নেই। আজ অষ্টতম দিনে পদার্পণ করল মনিয়া বেগম ছাড়া সওদাগর বাড়ির লোকজন। তুহিন ভাইজান খুঁজছে, নুরুল সওদাগর খুঁজছে, তবে মুনিয়া বেগমের দেখা নেই। কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেল মানুষটা। মানুষটার বাবার বাড়িতে কেউ নেই যে সেখানে যাবে। আপন বলতে এই স্বামীর বাড়িই ছিল। ওনার কলিগদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলল, কিন্তু কেউ খোঁজ দিতে পারল না মুনিয়া বেগমের। চিত্রারও চোখ মুখ ভীষণ শুকনো। মা তাকে যতটা যত্ন করত, অতটা যত্ন আর কেই বা করবে। মুখে ছোট ছোট ব্রণ, চোখে নিচে কালো আস্তরণ। মেয়েটার মায়া মায়া চোখখানার দিকে তাকালো কেবল হাহাকার করে ওঠে বুক। অন্যদিকে ওহির মেজাজ আজকাল কিঞ্চিত ভালো। নওশাদ ছেলেটা প্রচুর জ্বালালেও বেশ সম্মান দেয় তাকে, অনেক বেশি সময়ও দেয়। হুটহাট রাস্তায় কোথা থেকে যেন এসে হাজির হয়ে যায়। ঝগড়া করতে মন্দ লাগে না। খাবার টেবিলে দুপুরের খাবারের তোড়জোড় চলছে। ওহির, চাঁদনি, অনয়, মাহাতাব, আফজাল, সওদাগর, লতা বেগম সবাই খেতে বসেছে। রোজা সওদাগর এবং তার ননদ খাবার বেড়ে দিচ্ছেন। কাজের মেয়ে দোয়েল রান্নাঘর থেকে খাবার এনে দিচ্ছে। আজ খাবার টেবিলে ঘটল অন্যরকম ঘটনা। সবাই যখন খেতে ব্যস্ত, দোয়েল তখন মাছের তরকারিটার বাটি টেবিলে এনে রাখল। চিত্রার হঠাৎই দৃষ্টি আটকালো মাছের বাটিতে থাকা বড় মাথাটার দিকে। বয়সে ততটা ছোট না হলেও চিত্রার আবদারগুলো বেশ ছোটদের মতন। হুটহাট বলে বসে না ভেবেই কত আবদারের কথা। যেমন আজ এই মাছের মাথাটা দেখে নিষ্প্রাণ চিত্রা ঝলমলে হাসি দিয়ে বলে উঠল, বড় চাচিম্মা, আমায় কিন্তু মাথা দিবে আজ। সবাই চিত্রার দিকে তাকিয়ে মুচকি হাসল। যাক, মেয়েটা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। আর বরাবরই চিত্রার জন্য বড় মাছের মাথাটা রাখা হয়। সে আবার বেশ মাছপ্রেমী। সবাইকে অবাক করে দিয়ে রোজা সওদাগর মাছের মাথাটা চাঁদনির প্লেটে উঠিয়ে দিল। চাঁদনি চিত্রার পাশে বসেই খাবার খাচ্ছিল। রোজা সওদাগরের এমন কাণ্ডে উপস্থিত সবাই হতভম্ব। চাঁদনি নিজেও অবাক হয়ে গেল। রোজা সওদাগর সবাইকে তার দিকে এমন হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বোকা বোকা হেসে চিত্রাকে আদুরে স্বরে বলল, তোর আবার তো একটু বেশি পুষ্টি লাগবে ক। হের তো অহর দুজনের খাওয়া খাইতে হইব, তাই না? আমি তোরে বড় টুকরাটা দিব, মাথাটা তোর আপা খাক, কেমন? চিত্রার হুট করে কান্না চলে এলো, কিন্তু সে প্রকাশ করল না। এটা হওয়াটা তো স্বাভাবিক। সবাই কি আর মায়ের মতন হয়? চিত্রা খাবারটা কোনো মতে গিলে নিয়ে মাথা নাড়িয়ে কৃত্রিম হাসি দিয়ে বলল, না না চাচিম্মা, তুমি আবারই দেও। আমি দেখছো কেমন বেরকলের মতন আবদার করলাম।
এখন তো বড় আবারই ভালো খাবার প্রয়োজন। তুমি ঠিক করেছ। চিত্রার নিচে চাপা পড়ল কথার নিচে চাপা পড়ল চিত্রার প্রগাঢ় অভিমান। চাঁদনি আপা তার প্লেট থেকে মাথাটা উঠিয়ে চিত্রার প্লেটে দিতে দিতে বলল, আম্মা, আপনিও না আমাকে কখনো খেতে দেখেছেন মাথা? সব সময় তো চিতাবাঘি খায়। মেয়েটার পছন্দ, আপনিও না অদ্ভুত। হ হ, খাবি কেমনে তোরা? তোদের চাচি তো চিত্রাকেই সবসময় দিত। চিত্রা খাবে বলে কি তোরা খেতে পাবি না? সবারই তো হক আছে। রোজা সওদাগরের উত্তরটা কেমন মুখ ঝামটানি মারল। রসকসহীন কণ্ঠ। চিত্রা বড় আপার হাতটা ধরে ফেলল। খুব কষ্টে কান্না গিলে বলল, আপা দিও না গো, কারো হক মেরে খেতে পারবো না আমি। খাবার টেবিলে নিস্তব্ধ নীরবতা। সবাই কেমন ফ্যালফ্যাল আহম্মক হয়ে তাকিয়ে রইল। চিত্রা এক মনে আলু ভাজাটুকু দিয়েই পরের ভাতটুকু মাখিয়ে নিল। রোজা সওদাগর তাকে মাছ নিয়ে আর সাধল না, বরং বড় টুকরোটা সে তার মেয়ে জামাইয়ের থালায় উঠিয়ে দিল। সবাই চোখ মেলে দেখল এই স্বার্থপরতা। কারো মুখে কোনো শব্দ নেই। চিত্রা আর দুলোকমা ভাত খেলে কোনো মতে উঠে দাঁড়ালো। আর খাওয়া যে সম্ভব হচ্ছে না। এই খাবার যেন এ বিষয়ের চেয়ে বিষাক্ত মনে হলো। মাহাতাবও আর মাছ ছুঁয়ে দেখল না। শাশুড়ির একচোখা কাহিনীর নীরব প্রতিবাদ করে সে চুপ করে খাবার পাত থেকে উঠে গেল। মেয়ে জামাইকে উঠে যেতে দেখে রোজা সওদাগর গদগদ কণ্ঠে ডাক দিতেই তাচ্ছিল্য হাসি দিল মাহাতাব। বেশ তাচ্ছিল্য কণ্ঠে বলল, যা খাওয়ালেন পেট ভরে, আপনার মেয়েকে না হয় আমার ভাগের মাছটাও দিয়ে দেন। আমার হকের জিনিসের প্রতি তত টান নেই। মাছ পাতে তুলল না ওহিও। অপমানে গা শিরশির করে উঠল রোজা সওদাগরের। সে যেন মুখ বাঁকিয়ে বলল, ঘরের চেয়ে পরের টান বেশি এবাড়ির মানুষের। চিত্রা তখন কেবল টেবিল ছেড়ে কিছু দূর গিয়েছে। বড় চাচির কথায় ডুকরে উঠল সে। ছুটে গেল ঘরে। মা ছাড়া দুনিয়া কেমন আঁধার হয়ে গেল তার। এতদিনের নিয়ম ভেঙে আপন মানুষের বদলে অষ্টাদশী ভেঙে চূর্ণ বিচূর্ণ। এ বাড়িতে কেমন যেন বদলের সুর দেখা দিয়েছে। আর যে সুখের দিন নেই চিত্রার, তা বুঝতে তার বাকি রইল না। রাতের কালো আকাশে যেন বিরহের ছাপ। তারাদের নিশ্চুপতা রাতকে করেছে আরও গম্ভীর। চিত্রা ছাদের গাছগুলোতে সযত্নে পানি ঢালছে। সচরাচর রাতে গাছে কেউ পানি ঢালে না, কিন্তু মন খারাপ দূর করার জন্য সচরাচরের কাজগুলো থেকে বেরিয়ে অন্যরকম কিছু করা উচিত। চিলেকোঠার ঘর থেকে বাহার ভাইয়ের গুনগুনিয়ে গাওয়া গানের শব্দ আসছে। চিত্রা দীর্ঘশ্বাস ফেলল। হাসতে খেলতে থাকা জীবনটার কি নিদারুণ পরিবর্তন হয়ে গেল এই 1 মাসের মাঝে। সময় বদলাতে সত্যিই সময় লাগে না। শুনলাম তোমার নাকি হক মেরে খাওয়ার সময় ফুরিয়েছে। শক্ত গম্ভীর পুরুষালী কণ্ঠে থমকালো চিত্রা। গম্ভীর কণ্ঠ হলো কণ্ঠের মাঝে ঠাট্টার সুর। চিত্রা তপ্ত শ্বাস ফেলল। ক্লান্ত কণ্ঠে বলল, বাহার ভাই, ভাঙা মানুষকে আর না ভাঙলেও তো পারেন। আমি ক্লান্ত। চিত্রার কথায় পাহাড়ের তেমন পরিবর্তন দেখা দিল না, তবে উচ্চস্বরে হাসির শব্দ ভেসে এলো। চিত্রা সেই শব্দ শুনে হতাশার এক শ্বাস ফেলল। এহেন সময়ে এমন উদ্ভট আচরণ পাহাড়ের থেকেই আশা করা যায়।